সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার দুঃখ প্রকাশ করছি। বারবার নেটওয়ার্ক খুব ঝামেলা করছে, অথবা হয়তো আমার মেগাবাইটে কোনো একটা প্রবলেম হচ্ছে এরকম। তো যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানব শারীরতত্ত্ব শ্বসন। এখানে চিত্রের মাধ্যমে মোটামুটি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। এই হালকা গোলাপি বর্ণের যে অংশগুলো আছে তাদেরকে আমরা ফুসফুস বলছি, আর ফুসফুসের নিচের দিকের যে অংশটা আছে এটাকে আমরা ডায়াফ্রাম বলছি। এখানে আমি তারপরেও নিচে একটি প্রশ্ন দিয়েছি যে উল্লেখিত চিত্র দেখে কি অনুমান করা যায়। অনুমান মোটামুটি অলরেডি এখন আমাদের সবার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমরা শ্বসনতন্ত্র নিয়ে কথা বলছি। এখানে আমি একটা সংকেত দেখিয়েছি যেখানে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড, এখানে গ্লুকোজটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি তৈরি হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে আমাদের এই ফুসফুসের মাধ্যমে। এই জন্য আমরা আজকে মোটামুটিভাবে এই শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করব। তো সুতরাং আমরা শ্বসনতন্ত্রের একটা সংজ্ঞা দিতে পারি। তো সেই সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আমরা যাই শরীরে খাবার হিসেবে গ্রহণ করি না কেন, শরীরের সবচেয়ে ক্ষুদ্র অংশ হিসেবে যেটা আমাদের শরীর ধারণ করে সেটা হচ্ছে গ্লুকোজ। আর গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এই গ্লুকোজ ভেঙেই কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি তৈরি হচ্ছে। সুতরাং আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গ্লুকোজ, অর্থাৎ এটা যেহেতু আমার শরীরে জমা থাকছে তাই আমি একে স্থিতিশক্তি বলতে পারি। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ স্থিতিশক্তি জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপাদিত করে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্বসন। তো আমরা এই চ্যাপ্টারে এছাড়াও শ্বসন কি, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলো কীরকম হতে পারে সেই ধরনের বেশ কিছু প্রশ্ন আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা নিয়ে আসছি। তো আমি আমার মতন করে কতগুলো প্রশ্ন এখানে সাজিয়েছি এই চ্যাপ্টারে। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মানব শারীরতত্ত্ব শ্বসন। এখানে যে প্রশ্নাবলীগুলো মোটামুটিভাবে আমাদেরকে পড়তেই হবে সেগুলো হচ্ছে শ্বসন কি, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি আর তোমরাও মোটামুটিভাবে জানো। শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলোর নাম, শ্বসনতন্ত্রের অংশগুলোর বর্ণনা, শ্বসনের প্রকারভেদ লিখো, শ্বসন প্রক্রিয়ার বর্ণনা দাও, ব্রঙ্কিয়াল ট্রি এর বর্ণনা দাও, শ্বসন এর শারীরবৃত্ত বর্ণনা করো, শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগের বর্ণনা দাও, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের বর্ণনা দাও, ধূমপায়ী এবং অধূমপায়ী ব্যক্তির ফুসফুসের তুলনা করো। তো আমার ধারণা এই প্রশ্নগুলোই এখান থেকে পড়লে মোটামুটি হবে। এর বাইরেও হয়তো আরও কিছু প্রশ্ন পড়া যেতে পারে, তবে আমি বিগত সময়ের যেই প্রশ্নগুলো আছে সেখান থেকে দেখে আমার কাছে এই প্রশ্নগুলোই মনে হচ্ছে যে ঘুরে ফিরে বারবার আসে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইড এটি। তো পরবর্তী স্লাইডে মোটামুটিভাবে এখানে শ্বসনতন্ত্রের যে সাধারণ অংশগুলো আছে, শ্বসনতন্ত্রের সেই সাধারণ অংশগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমি ফুসফুসের আমাদের দুইটি অংশ আছে। একটি হচ্ছে আমার ফুসফুসের ডান দিকের অংশ, যেটাকে আমরা ডান ফুসফুস বলি, আর আরেকটি হচ্ছে আমাদের ফুসফুসের বাম দিকের অংশ, যেটাকে আমরা বাম ফুসফুস বলছি। তো এখানে আমরা একটু চিত্রে যদি খেয়াল করি ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটিভাবে এখানে আমাদের শ্বসনতন্ত্রের ডান দিকের ফুসফুসটা তিনটা ভাগে বিভক্ত, যাদেরকে যথাক্রমে লোব 1, লোব 2 এবং লোব 3। লোব মানে এখানে আসলে খণ্ডককে বোঝানো হচ্ছে। আর বাম দিকের যে ফুসফুস সেটা দুইটা লোবে বিভক্ত, লোব 1 এবং লোব 2। আর এই অংশটা আমি আগেই বলেছি এটাকে ডায়াফ্রাম বলে, আর এই যে অংশটা আছে এটাকে ট্রাকিয়া বলা হচ্ছে। ট্রাকিয়া, যার বাংলা নাম হচ্ছে শ্বাসনালী। আমরা পরবর্তী স্লাইডটাতে গেলে হয়তো আরেকটু ডিটেলস আমরা আরও দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইডটিতে। তো পরবর্তী স্লাইডটিতে মোটামুটিভাবে এখানে যেভাবে দেখানো হয়েছে, তো সেখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি পরবর্তী স্লাইডটি, প্রথম এই উপরের যে ছোট অংশটি সেটি হলো এপিগ্লোটিস। তারপর ত্রিকোণাকার তুলনামূলক একটু মোটা যে অংশটা, যেটাকে ল্যারিংস বা স্বর যন্ত্র বলা হয়, অর্থাৎ
এখান দিয়ে বাতাসটা ঢুকবে আমার শরীরের ভিতর, আর আমরা জানি বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। এই জায়গাতে কতগুলো তরুণাস্থি নির্মিত হাড় থাকে, তরুণাস্থি নির্মিত কিছু অংশ থাকে যারা কম্পনের মাধ্যমে শব্দ তৈরি করে, এই জন্য এটাকে ল্যারিংস বা স্বরযন্ত্র বলা হয়। এছাড়া এখানে পেঁচানো যে অংশগুলো আছে, পেঁচানো অংশগুলোকে বলা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী বলা হচ্ছে। এই ট্রাকিয়া থেকে আমার দুইটি শাখা দুই ফুসফুসে গেল, তাদেরকে বলা হচ্ছে ব্রঙ্কাস। আর হার্ট সাধারণত ডান ফুসফুস এবং বাম ফুসফুসের মাঝখানে অবস্থিত, আর নিচের দিকের এই অংশকে ডায়াফ্রাম বলে, যেটা আমি বেশ কয়েকবার অলরেডি বলে ফেলেছি। আর এখানে একটা কথা লেখা আছে যেটাকে বলা আছে কার্ট এন্ড অফ রিব, অর্থাৎ এখানে পরশুকা বলে আমাদের বক্ষপিঞ্জরে কিছু অস্থি থাকে যাদেরকে পরশুকা বলা হয়, ইংরেজিতে রিব বলা হয়। তো চিত্রটা আঁকার সময় বা তৈরি করার সময় এই অংশগুলো তারা কর্তৃত অংশ হিসাবে চিহ্নিত করেছে। এছাড়া ফুসফুস যে আবরণ দ্বারা আবৃত থাকে, প্রত্যেকটা ফুসফুসই, এখানে আমরা বাম ফুসফুসকে দেখাচ্ছি, সেটাকে প্লুরাল মেমব্রেন বলা হয়। অর্থাৎ প্লুরা, ফুসফুসের এই দিকের যে আবরণ সেটাকে প্লুরা বলা হয়, আর প্লুরার যে পর্দা সেটাকে প্লুরাল মেমব্রেন বলা হয়। এর ভিতরে যে অংশগুলো থাকে তাদেরকে বায়ুথলি বা অ্যালভিওলাস বলা হয়। আর এই ফুসফুসের যেই দ্বিস্তরী যে প্রাচীর, সেই প্রাচীরের মধ্যে যে তরল পদার্থটা থাকে সেটাকে প্লুরাল ফ্লুইড বলা হয়। এছাড়া এখানে ব্রঙ্কিউল বলেও বেশ কিছু অংশ থাকে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটিতে আমরা আসলে এখানে দেখানোর চেষ্টা করেছি যেটাকে আমরা ব্রঙ্কিয়াল ট্রি বলি। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। তো ব্রঙ্কিয়াল ট্রি, একটি প্রশ্ন আসে যে ব্রঙ্কিয়াল ট্রি বলতে আসলে আমরা কি বুঝে থাকি। তো ব্রঙ্কি মানে হচ্ছে যে আমাদের শ্বসন সংক্রান্ত, আর ট্রি মানে হচ্ছে গাছ। অর্থাৎ যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, তারপর হচ্ছে ব্রঙ্কিউল, তারপর হচ্ছে অ্যালভিওলার নালী এবং অ্যালভিউলাস, এরা এমনভাবে অবস্থান করে যেন দেখে মনে হয় যে একটি গাছ আছে। তো এদের সজ্জার রীতিটা এরকম, আমি যদি উপর থেকে পড়ে যাই, প্রথম আছে যে অংশটা সেটাকে ট্রাকিয়া বলা হয়। ট্রাকিয়া পরবর্তীতে প্রতি ফুসফুসে ঢুকে যায় যে অংশের মাধ্যমে, সেটাকে প্রাইমারি ব্রঙ্কাস বলা হয়। এবং সেই প্রাইমারি ব্রঙ্কাস থেকে প্রতিটি খণ্ডে মানে লোবে যে অংশগুলো চলে যাচ্ছে তাদেরকে সেকেন্ডারি ব্রঙ্কাস বলা হয়। আর প্রতিটি খণ্ডের একদম ভিতর পর্যন্ত ঢুকে যায় যে অংশগুলো তাদেরকে টার্সিয়ারি ব্রঙ্কাস, এবং খণ্ডের শেষ প্রান্তে যে ব্রঙ্কাসগুলো থাকে তাদেরকে টার্মিনাল ব্রঙ্কিউল বলা হয়, বা টার্মিনাল মানে হচ্ছে এখানে প্রান্তীয় যে ব্রঙ্কিউল আছে সেটাকে বোঝানো হচ্ছে। তারপর যেটা আছে সেটাকে রেসপিরেটরি ব্রঙ্কিউল বলা হয়। অর্থাৎ এরপর সাধারণত অ্যালভিওলার নালী বা অ্যালভিওলাস এই অংশটা শুরু হয়। তারপর এখানে লেখাই আছে অ্যালভিওলার নালী। এট্রিয়াম, এট্রিয়াম মানে হচ্ছে এখানে একটা প্রকোষ্ঠ বা ফাঁকা স্থান যার ভিতরে সেই অক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত অংশের যে বিনিময়টা ঘটে যে অংশে, সেটাকে অ্যাট্রিয়াম বলা হয়। তারপরে যে অংশ থাকে সেটাকে অ্যালভিওলার থলি, এবং সবার পরের যে অংশটা থাকে ভিতরের দিকে সেটাকে অ্যালভিওলাই বা অ্যালভিওলাস বলে। অ্যালভিওলাস হচ্ছে সিঙ্গুলার, আর অ্যালভিওলাই হচ্ছে অনেকগুলো অ্যালভিওলাস একত্রিত হয়ে যেটা গঠন করে সেটাকে অ্যালভিওলাস লাই বলে। তো যাই হোক, এভাবে দেখা যাচ্ছে যে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস, রেসপিরেটরি ব্রঙ্কাস, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলাই, এগুলো সমন্বিত ফুসফুসের যেই অবস্থা সেটা দেখতে অনেকটা বৃক্ষের মতন, এবং এটা যেহেতু শ্বসন প্রক্রিয়ার সাথে জড়িত তাই একে ব্রঙ্কিয়াল ট্রি বা শ্বসন বৃক্ষ বলা হয়। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, আমরা প্রায় দেখেছি যে এই প্রশ্নটিও পরীক্ষায় আসে। এরপর আমরা যেখানে চলে যাব, এটার মোটামুটিভাবে একটি চিত্রের মতন করে আমরা একটু বুঝিয়ে দিতে পারবো বলে আমরা একটু ধারণা করছি। দেখি এখানে আমরা কতটুকু কি দেখাতে পারি। এখানে একটু যদি খেয়াল করি, উপরে আমাদের লেখা আছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, অর্থাৎ ট্রাকিয়া এবং ব্রঙ্কাস একত্রিত হয়ে যেটা গঠন করে সেটাকে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি বা ব্রঙ্কিয়াল ট্রি বলা হয়। এটা হচ্ছে আমার ট্রাকিয়ার যে অংশটা, ট্রাকিয়া থেকে দুইটা ভাগে ডান ফুসফুসে এবং বাম ফুসফুসে দুইটা নালী চলে গেল, তাদেরকে প্রধান ব্রঙ্কাস বলা হয়। এটা থেকে তারপর এদিকে যেটা গেল সেখানে হচ্ছে এটাকে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস থেকে পরবর্তীতে যেটা বের হয় সেটাকে সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর টার্সিয়ারি ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলস।
এই অংশগুলো এখানে চলে আসে। তো এই টার্মিনাল ব্রঙ্কিউলের পরবর্তী যে অংশগুলো আছে, এই টার্মিনাল ব্রঙ্কিউল, সেগুলো আবার এখানে দেখানো হয়েছে। এক চিত্রের ডান দিকে এবং বাম দিকে দেখানো হয়েছে, লম্বালম্বিভাবে দেখানো সম্ভব হয় নাই। টার্মিনাল ব্রঙ্কিউল থেকে শুরু করে রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপর হচ্ছে এখানে অ্যালভিওলাস এবং অ্যালভিওলার সেক এবং অ্যালভিওলার ডাক্ট। আসলে আমাদের ব্রঙ্কিয়াল ট্রি যে অংশটা, সেটা গঠন এরকমই। এইভাবেই আমরা সাধারণত যদি একটু চিত্র এঁকে তারপরে এই বর্ণনাগুলো যদি দিয়ে যাই, তাহলে আমাদের ব্রঙ্কিয়াল ট্রি এর যে উত্তরটা আছে, সেই উত্তরটা আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরের আমাদের যে অংশটি আছে সেটা হচ্ছে যে মানুষের প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়ার একটি প্রবাহ চিত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়ার প্রবাহ চিত্র, অর্থাৎ পরিবেশ থেকে বাতাস আমাদের কাছে আসছে, পরিবেশের সংস্পর্শে আমাদের কাছে বাতাস আসছে। বাতাসটা আমাদের নাকের বাইরের ছিদ্রপথ অর্থাৎ বহিনাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে, তারপর নাসা পথ অতিক্রম করে নাসা গলবিলে যাচ্ছে, নাসা গলবিল থেকে সেটা ল্যারিংসে যাচ্ছে, ল্যারিংস থেকে তারপর সেটা ট্রাকিয়াতে যাচ্ছে, এই ট্রাকিয়া হয়ে পরবর্তীতে এটা দেখা যাচ্ছে যে আরও ব্রঙ্কাস যে অংশটা আছে, ব্রঙ্কাসে যাচ্ছে, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল, তারপরে অ্যালভিওলাসে যাচ্ছে। এভাবেই আমাদের সাধারণত শ্বসন প্রক্রিয়াটা বা প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়াটা আমাদের মধ্যে সংগঠিত হয়ে থাকে। তো আমাদের একটা প্রশ্ন আসে যে শ্বসন কয় ধরনের হতে পারে। তো এটার আমরা যদি কোথায় সংগঠিত হয়, সংগঠনের স্থানের উপর ভিত্তি করে প্রাণীদেহে আমরা শ্বসনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন। মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পরীক্ষায় প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করি, তখন খুব সহজেই, আরও এখন যেহেতু সৃজনশীল উত্তর, তো শিক্ষার্থীরা কিছু কিছু ক্ষেত্রে চরম পর্যায়ে সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। তো তারা বলে যে যেই শ্বসনটা ভিতরে সংগঠিত হয় সেটাকে অন্তঃশ্বসন, এবং যেটা বাহিরে সংগঠিত হয় সেটাকে বহিঃশ্বসন বলা হয়। তো ভিতরে সংগঠিত হয়, তারা যদি একটু গুছিয়ে বলতে পারতো আরও সুন্দর করে, আমরা এরকমভাবে বললেও মোটামুটিভাবে বেশ ভালোই হয়। সেটা হচ্ছে যে পরিবেশ এবং ফুসফুসের মধ্যে যে শ্বসনটা সংগঠিত হয় সেটাকে আমরা বহিঃশ্বসন বলতে পারি। আর অন্তঃশ্বসন হচ্ছে এই বহিঃশ্বসনের ফলে যে বাতাসটা দেহের ভিতরে প্রবেশ করলো, সেই বাতাসটা অ্যালভিওলাস বা অ্যালভিওলাসের প্রাচীর অথবা কোষ বা কলার মধ্যে, তাদের মধ্যে যে এক্সচেঞ্জটা হয় সেটাকে আমরা বহিঃশ্বসন বলতে পারি। এভাবে বললেই বোধহয় ভালো হয়। তো কারণ আমরা যত উপরে ক্লাসে যাচ্ছি, তত পড়ালেখাগুলো তুলনামূলক একটু জটিল হয়ে যাচ্ছে এবং কিছু ইনোভেশনের এখানে অপশন থাকে। তো আমরা অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, অন্তঃশ্বসন বলতে যে ভিতরে সংগঠিত হয় সেটা এক অর্থে ঠিক আছে, কিন্তু কোথায়, দেহের ভিতরে, এই শব্দটাও যেন আমরা এভাবে বলি, তারপর আরেকটু ডিটেলসে যেন আমরা লেখার চেষ্টা করি, তাহলে হয়তো ভালো নাম্বার পাওয়া যাবে। আমরা এর পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। পরের স্লাইডটিতে এখানে অ্যালভিওলাসের গঠন দেখানো হয়েছে। একটা অ্যালভিওলাস সাধারণত কীরকম হয়ে থাকে? অ্যালভিওলাস এরকম গোলাকার একটা অংশ, সাধারণত এটা দ্বিস্তরী একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যেটার মধ্যে স্কোয়ামাস এপিথেলিয়াম যুক্ত কিছু কোষ থাকে তার বাইরের দিকে, এবং এর মধ্যে কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার থাকে। তো এই অ্যালভিওলাসকে বায়ুথলি বলা হচ্ছে। এখানে আমরা যেটা দেখিয়েছি, এখানে বলা আছে যে গ্যাস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড ক্যাপিলারিজ, অর্থাৎ গ্যাসের যেই বিনিময়টা হচ্ছে অ্যালভিওলাই এবং ক্যাপিলারি। ক্যাপিলারি মানে হচ্ছে কৈশিক জালিকা, আর অ্যালভিওলাস তো আমরা বায়ুথলি অলরেডি বলে দিয়েছি। তো এখানে আমরা দেখব যে কিভাবে অ্যালভিওলাস এবং কৈশিক জালিকার মধ্য দিয়ে বা কৈশিক নালিকার মধ্য দিয়ে গ্যাসের যে বিনিময়টা সেটা কিভাবে সংগঠিত হতে থাকে। আমরা একটু যদি বড় করি, এখানে দেখা যাচ্ছে, তাহলে লেখাটা স্পষ্ট হবে। এখানে প্রথম লেখা আছে যে ফ্রম পালমোনারি আর্টারি। তো আমরা সাধারণত ধমনী এবং শিরার যে পার্থক্যগুলো জানি, ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এবং শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ফুসফুসের বেলায়। ফুসফুসের বেলায় পালমোনারি ধমনী যেটা আছে সেটা দূষিত রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বহন করে, আর ফুসফুসীয় শিরা যেটা আছে সেটা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম পালমোনারি আর্টারি, অর্থাৎ পালমোনারি আর্টারির মাধ্যমে রক্তটা এখানে প্রবেশ করছে, এবং এখানে একটু নীলচে বর্ণের দেখানো হচ্ছে, অর্থাৎ এরা অক্সিজেনেটেড না।
আর এই যে পুরো অংশটা কি বলা হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকা। এই কৈশিক জালিকার এটা হচ্ছে তার একদিকের মেমব্রেন, এটা হচ্ছে তার একদিকের মেমব্রেন। এছাড়া আর এই যে পুরো অংশটা এটা হচ্ছে ভিতরের অংশটা হচ্ছে অ্যালভিওলাস, এই ভিতরের অংশটা হচ্ছে অ্যালভিওলাস। তো এখানে দেখা যাচ্ছে যে এই পুরোটা হচ্ছে ক্যাপিলারি। তো ক্যাপিলারির এটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন, আর এই যে যেই ওয়ালটা আছে এটা হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীর। তাহলে এখানে অ্যালভিওলাসের প্রাচীরকে অ্যালভিওলার মেমব্রেন, আর এই কৈশিক জালিকা এবং অ্যালভিওলাস এই দুইটার প্রাচীর মিলে যেটা তৈরি হচ্ছে সেটাকে রেসপিরেটরি মেমব্রেন বলছে। আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি এখানে, তাহলে একটা জিনিস আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। আমি একটু জুম করে আর একটু ছোট করে নিয়ে নিচ্ছি, আর একটু ছোট করছি আমি এটাকে জুম করে। তো এখানে হয়তো লেখাগুলো বোঝা যাবে না, কিন্তু চিত্রটা স্পষ্ট হবে। তো এখান দিয়ে সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা প্রবেশ করছে, আর এখানে দেখা যাচ্ছে যে এগুলো একটু লাল, অর্থাৎ এখানে অক্সিজেনেটেড ব্লাডটা আছে। তো ফুসফুসীয় যে থলি মানে অ্যালভিওলাস যেটা আছে, এই অ্যালভিওলাসের ভিতর এই লাল অংশটা হচ্ছে অক্সিজেন যুক্ত অংশটা, অর্থাৎ অক্সিজেন যুক্ত অংশ ব্যাপন প্রক্রিয়া এখানে যুক্ত হচ্ছে। এখানে নিচে আমাদের একটু লেখা আছে অক্সিজেন ডিফিউজেস ইনটু রেড ব্লাড সেলস, অর্থাৎ অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে লোহিত রক্তকণিকা যেটা সেটা তাকে গ্রহণ করছে। আবার এখানে লেখা আছে কার্বন ডাই অক্সাইড ডিফিউজেস ইনটু অ্যালভিওলাস, কার্বন ডাই অক্সাইডটাও ব্যাপন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে এই অ্যালভিওলাসের মধ্যে চলে যাচ্ছে, কারণ যেটা শরীরের জন্য খারাপ সেটা শরীর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে। তো বাতাস থেকে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেটা যেমন রক্তের সাথে মিশে অক্সিজেনেটেড হয়ে এদিকে চলে যাচ্ছে, ঠিক তেমনি কার্বন ডাই অক্সাইড যুক্ত যে অংশটা আছে সেটা একই অ্যালভিওলাসের মধ্য দিয়ে, এখানে কোনো ব্যারিয়ার নাই, আলাদা কোনো প্যাসেজ নাই। তো দেখা যাচ্ছে যে অক্সিজেনগুলো একভাবে ঢুকছে এবং কার্বন ডাই অক্সাইডগুলো ঠিক এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। আমরা পরবর্তী যে স্লাইডটি আছে সেই স্লাইডটিতে একটু যাওয়ার চেষ্টা করি। এখানে মোটামুটিভাবে বেশ কিছু কথা এখানে একটু ভালো করে লেখা আছে, এখানে আমি একটু দেখাচ্ছি। এখানে কেন এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত যে অংশটা আছে সেটা কেন বা কিভাবে এটা মিক্স হচ্ছে এখানে মোটামুটি বলা আছে। কার্বন ডাই অক্সাইড এখানে বলছে যে কার্বন ডাই অক্সাইড ইজ ইন হাই কনসেন্ট্রেশন ইন দ্য ক্যাপিলারি compared to the alveolus, so it diffuses into the alveolus, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ওই ক্যাপিলারির মধ্যে অ্যালভিওলাসের তুলনায় অনেক বেশি থাকে, যার কারণে কার্বন ডাই অক্সাইড এটার ভিতরে সরাসরি প্রবেশ করছে। আবার পাশাপাশি এখানে আরেকটা বলা আছে দ্য ওয়াল অফ বোথ, আমি আরেকটু জুম করে নিচ্ছি, জুম করে আরেকটু ছোট করে নিচ্ছি। এখানে বলা আছে যে দ্য ওয়াল অফ বোথ দ্য ক্যাপিলারি and alveolus are very thin, so the gases only have a short distance of diffuse, মানে বলছে যে ক্যাপিলারি এবং অ্যালভিওলাসের যে প্রাচীর সেটা খুব পাতলা, যার কারণে এখানে গ্যাসের বিনিময়টা সংগঠিত হয়ে থাকে, যার কারণে এখানে গ্যাসের বিনিময়টা সংগঠিত হয়ে থাকে। তারপর এখানে মাঝখানে লেখা আছে যে অলদো দ্য লুমেন অফ দ্য অ্যালভিওলাই ইজ স্মল, লুমেন মানে হচ্ছে গহ্বর, এই অ্যালভিওলাসের যে গহ্বরটা আছে সেটা ছোট। There are millions of alveoli in a lung, creating a huge surface area across which gas exchanges can occur, অর্থাৎ এখানে অ্যালভিওলাসের গহ্বর ছোট কিন্তু এত প্রাচীর মোটামুটিভাবে ময়েশ্চার সমৃদ্ধ থাকে, যার কারণে এখানে গ্যাসিয়াস যে সাবস্টেন্স আছে গ্যাসিয়াস সাবস্টেন্সের বিনিময়টা খুব দ্রুতভাবে এবং খুব বেশি বেশি এখানে সংগঠিত হচ্ছে। তারপর এখানে যদি আমরা একটু দেখি, এখানে নিচের দিকে বলা আছে সেলস ইন দ্য অ্যালভিওলাস, cells in the alveoli wall secretes a fluid that keeps the wall moist, অর্থাৎ আমাদের যে অ্যালভিওলাসের যে কোষগুলো থাকে তারা এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যেটা অ্যালভিওলাসকে সবসময় সিক্ত থাকতে সহায়তা করে। তারপর এখানে বলা আছে যে many capillaries cover the outer surface of the alveoli, অনেকগুলো কৈশিক জালিকা অ্যালভিওলাসের যে প্রাচীর আছে সেটাকে আবৃত করে রাখে। অক্সিজেন ডিফিউজেস ফ্রম দ্য হাই কনসেন্ট্রেশন টু অ্যালভিওলাস টু লো কনসেন্ট্রেশন ইন দ্য ক্যাপিলারি, অর্থাৎ অক্সিজেন ব্যাপিত হয়ে অনেক বেশি ঘনত্ব অ্যালভিওলাসের মধ্যে চলে যাচ্ছে এবং অনেক কম ঘনত্ব দিয়ে সেটা ক্যাপিলারি বা কৈশিক জালিকার মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই চিত্রটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে হয়তো তোমাদের মনের যেই কিছু প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নগুলো যে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এখানে মিক্স হচ্ছে, এই জিনিসটা হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে এটা
রেখে দিলাম। তারপর পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরের যেই স্লাইডটি আছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি মোটামুটিভাবে অক্সিজেনের যেই পরিবহনটা, অক্সিজেনের সেই পরিবহনটা কিভাবে সংগঠিত হয়। এখানে আমরা সাধারণত ফুসফুসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা জিনিসই আমরা পরিবাহিত আমাদের হয়ে থাকে। তো অক্সিজেনের পরিবহনটা আজকে আমরা আলোচনা করছি। মোট যে পরিমাণ অক্সিজেন আমাদের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয় তার 2% ভৌত দ্রবণ রূপে এবং 98% রাসায়নিক যৌগ রূপে প্রবাহিত হয়। তো ভৌত দ্রবণ রূপে কিভাবে প্রবাহিত হয় সেটার কথা মোটামুটি বইতে বলা আছে যে প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিলিটার অক্সিজেন ভৌত দ্রবণ হিসেবে পরিবাহিত হয়। এটা হচ্ছে ভৌত দ্রবণের হিসাবটা। আর রাসায়নিক হিসাবে যে 98% হয়, এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। অধিকাংশ বিক্রিয়াগুলোই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে তৈরি করছে এবং এই জন্য হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অস্থায়ী অক্সিহিমোগ্লোবিন গঠন করছে। এইভাবেই সাধারণত অক্সিজেনের পরিবহনটা হয়ে থাকে। আমরা পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি। তো এখানে আমরা বলেছি যে প্রশ্বাস, নিঃশ্বাস এবং প্রক্রিয়া। তো প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটা সাধারণত কিভাবে সংগঠিত হয়? এই প্রশ্বাস নিঃশ্বাস যে প্রক্রিয়াটা আছে সেটা মূলত বিভিন্ন পেশির সমন্বয়ে সংগঠিত হয়। তো প্রধানত আমাদের যে পেশিগুলো থাকে, দুইটা পেশি প্রধান থাকে, তাদের মধ্যে একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি এবং একটা হচ্ছে ডায়াফ্রাম পেশি। এছাড়াও এগুলো একাদশের বইতে মোটামুটি বলা আছে, আরও বেশ অনেক ধরনের পেশি আছে। তার মধ্যে একটা পেশি হচ্ছে স্কেলিনেস এবং আরেকটা পেশি হচ্ছে স্টার্নোক্লেডিওস্টোমাস্টিডয়েড। অর্থাৎ এই পেশিগুলো আমাদের ঘাড় না, আমাদের গলার সামনের দিকে থাকে এই স্টার্নিওক্লেডিওমাস্টিওডস অ্যান্ড এটা আমাদের গলার সামনের দিকের যে অংশটা থাকে সেখানে থাকে। অর্থাৎ যখন আমাদের অক্সিজেনটা আমরা গ্রহণ করি তখন বক্ষপিঞ্জরটা প্রসারিত হয়, প্রসারিত হতে এটা সামনের দিকে একটু টান দেয়। আর স্কেলেনিস যেই পেশিগুলো আছে এরা আবার 3টা ভাগে বিভক্ত থাকে, যারা এই আমাদের দ্বিতীয় যে পেশিটা আছে এই পেশিটার কে ঘিরেই মোটামুটিভাবে অবস্থান করে। এই পেশিগুলোর মাধ্যমে আমরা সাধারণত আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়াটা সম্পাদন করে থাকি। তো এখানে আমি আরও দুইটা স্লাইডে আমি আরো চিত্র দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটা সংগঠিত হয়। এখানে দুইটা প্রক্রিয়ার আমরা অবতারণা করেছি। একটা হচ্ছে যে আমাদের এক্সহেলেশন, অর্থাৎ অক্সিজেনের ত্যাগ যেটাকে আমরা বলছি সেটাকে, অক্সিজেন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ত্যাগকে আমরা এক্সহেলেশন বলছি, আর অক্সিজেনের গ্রহণ যে প্রক্রিয়াটা হচ্ছে সেটাকে আমরা ইনহেলেশন বলছি। তাহলে এখানে আমরা এক্সহেলেশন বা নিঃশ্বাস, এখানে ইনহেলেশন বা প্রশ্বাসকে আমরা দেখাচ্ছি। তো এখানে আমরা মোটামুটিভাবে ফুসফুসের যে বক্ষপিঞ্জরের ভিতরে অবস্থান করছে সেখানে রিবগুলোকে দেখানো হয়েছে। এখানে উল্লেখ করার মতন দুইটা জিনিস, একটা হচ্ছে যে এখানে ডায়াফ্রামটা একটু বাঁকা ধনুকের মতন, আর এখানে যে ডায়াফ্রামের অবস্থান সেটা সমান্তরাল অবস্থায় আছে। যখন আমরা পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করি, এই অক্সিজেনটা আমাদের ট্রাকিয়া হয়ে, ব্রঙ্কাস হয়ে, ব্রঙ্কিউল হয়ে, অ্যালভিওলাস হয়ে এইভাবে চলে আসে আমাদের শরীরের ভিতর। ফলে এখানে যে স্থানটা থাকে, এখানে যে ভিসেরাগুলো থাকে, তাদের প্রেসারে আমাদের এই ডায়াফ্রাম পেশিটা সমান্তরাল হয়ে যায় যখন প্রশ্বাস সংগঠিত হয়। ঠিক বিপরীত প্রক্রিয়ায় যখন আমাদের নিঃশ্বাস, অর্থাৎ আমাদের অক্সিজেন যুক্ত যে অংশটা আছে সেটা ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যায়, যেটা আমাদের শরীরের জন্য ভালো না। তো এই ডায়াফ্রাম পেশি কিছু স্নায়বিক ক্রিয়ার মাধ্যমে এই ডায়াফ্রাম পেশিটা তখন একটা প্রেশার দেওয়ার জন্য তার অবস্থান এরকম ধনুকের মতন বাঁকা হয়ে যাচ্ছে। এই প্রেশারের কারণে বিপরীত দিক থেকে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে চলে আসে, যেক্ষেত্রে এটাকে আমরা এক্সহেলেশন বলছি এবং এটাকে ইনহেলেশন, অর্থাৎ এই দিক দিয়ে আমাদের প্রশ্বাস এবং এখান দিয়ে আমাদের নিঃশ্বাস প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে এখানে আমরা দেখিয়েছি আরো দুইটা চিত্র দেখিয়েছি। তো এখানে এই দুইটা চিত্রের মধ্যে উল্লেখযোগ্য অংশ যেটা, সেটা হচ্ছে, আমি একটু জুম করে আরেকটু বড় করে দিচ্ছি। আমরা এই যে চিত্রটা, এখানে আমি লিখে দিয়েছি রিব নং 5। আমরা যদি এখান থেকে রিব নং 5 আমরা যদি এখান থেকে কাউন্ট করি 1 2 3 4 5, অর্থাৎ 5 নাম্বার রিব পর্যন্ত আমার এখানে ডায়াফ্রাম পেশিটা তোলা ছিল। অর্থাৎ যখন আমি অক্সিজেন গ্রহণ করি তখন রিবটা
এই 5 নাম্বার পর্যন্ত, অর্থাৎ অক্সিজেনটা এসে চাপ দিয়ে তুলনামূলক একটু সমতল হওয়ার চেষ্টা করছে। আবার যখন আমরা নিঃশ্বাস প্রক্রিয়াটা সম্পন্ন করি তখন নিচের দিক থেকে প্রেশারটা বেশি আসে, আর প্রশ্বাস প্রক্রিয়ার সময় উপরের দিক থেকে প্রেশারটা আসে। এই জন্য অ্যারো দিয়ে এখানে ইনহেলেশন এবং এখানে অ্যারো দিয়ে এই চাপটা দেখা যাচ্ছে যে 5 নাম্বার রিড থেকে এটা উঠে 6 নাম্বার পর্যন্ত চলে গেল। এই চাপের কারণেই দেখা যাচ্ছে যে আমাদের কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে বাইরে চলে যাচ্ছে বা বাইরে বের হয়ে যাচ্ছে। আমরা দেখি পরবর্তী স্লাইডটিতে কি আছে। শ্বসনতন্ত্রের যে রোগগুলো আছে সেই শ্বসনতন্ত্রের দুইটা রোগ নিয়ে আমরা এখানে কথা বলবো। শ্বসনতন্ত্রের রোগগুলো আমাদের আলোচনার সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শ্বসনতন্ত্রের ঊর্ধ্বাংশে সংগঠিত হয় কিছু রোগ, আর আরেকটা হচ্ছে শ্বসনতন্ত্রের নিম্নাংশে সংগঠিত হয় কিছু রোগ। তো আমাদের একাদশ শ্রেণীতে পাঠ্য যেই রোগগুলো আছে, দুটি রোগই শ্বসনতন্ত্রের ঊর্ধ্বাংশে সংগঠিত হয়। তাদের মধ্যে একটি হচ্ছে সাইনোসাইটিস, একটি হচ্ছে অটিটিস মিডিয়া। তো এই সাইনোসাইটিস রোগটা কি? সাইনোসাইটিস হচ্ছে আমাদের সাইনাসের যে প্রদাহ সেটাকে সাইনোসাইটিস বলা হয়। আর অটিটিস মিডিয়া এটা সাধারণত বিভিন্ন জায়গায় বেশ কয়েক রকম করে আমি পেয়েছি। তো আমার কাছে যেটা খুব বেশি সংগঠিত হয় সাধারণত 6 মাস থেকে 2.5 বছর বা 4 বছরের যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যেও। এছাড়া বয়স্ক মানুষের ক্ষেত্রে অটিটিস মিডিয়া কখনো কখনো হতে পারে বা পারে না, এই ধরনের বেশ কিছু মন্তব্য আমি পেয়েছি। তো অটিটিস মিডিয়া এবং সাইনোসাইটিস এই দুইটি রোগ সাধারণত স্বল্পস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে। যদি অল্প সময়ের মধ্যে রোগগুলো সংগঠনের পরপর আবার আমরা কিউর হয়ে যাচ্ছি, তাহলে এই ধরনের রোগকে সাইনোসাইটিস বা অটিটিস মিডিয়া যাই হোক না কেন সেটাকে স্বল্পস্থায়ী বলবো। আর যদি দেখা যাচ্ছে যে একটা নির্ধারিত সময় হচ্ছে বা 1 মাস বা তারও বেশি সময় ধরে হচ্ছে বা তার চেয়ে বেশি সময় ধরে সংগঠিত হওয়ার আর লক্ষণ দেখা যাচ্ছে, তখন তাদেরকে দীর্ঘস্থায়ী হতে লক্ষণ আমরা বলতে পারি বা দীর্ঘস্থায়ী রোগ বলতে পারি। এদের লক্ষণ, প্রতিরোধ এবং প্রতিকার। তো লক্ষণগুলো মোটামুটিভাবে বইতে বেশ ভালোভাবে দেওয়া আছে। আমার মনে হয় না এগুলো নিয়ে এখানে আলোচনা করার প্রয়োজন আছে। প্রতিরোধ যদি আমরা কিছু নিয়ম মেনে চলি তাহলে হয়তো এই রোগগুলো হবে না, আর হওয়ার পর হয়তো আমাদের চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ হতে হবে, যেটাকে আমরা প্রতিকার হিসাবে চিহ্নিত করেছি। আমি পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি। এখানে পরবর্তী যে স্লাইড, সেখানে আমাদের যেই সাইনাসগুলো আছে, আমাদের 4 ধরনের সাইনাস থাকে। একটাকে ফ্রন্টাল সাইনাস, এখানে বলা আছে এথময়েডাল সাইনাস, স্ফেনয়েড সাইনাস এবং ম্যাক্সিলারি সাইনাস। এখানে চিহ্নিত করা আছে আমাদের কপালের সামনের দিকে যে অংশ থাকে, এটা এখানে যে সাইনাস বা বায়ুকুঠি মানে অস্থির মাঝখানে যে ফাঁকা স্থান তাদেরকে ফ্রন্টাল সাইনাস বলা হয়। তারপর এথময়েডগুলো এইখানে এবং এইখানে, অর্থাৎ এই 2 জায়গা ঘিরে অবস্থান করছে, এই 2 জায়গা। এটা একটা অ্যাঙ্গেলে দেখানো হয়েছে, এটা আরেকটা অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। তারপর 3 নাম্বারগুলো সাধারণত চোখের ভিতরের দিকের যেটাকে আমরা স্ফেনয়েড বলছি, স্ফেনয়েড এই অংশে অবস্থিত। আর 4 নাম্বারটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি, আমাদের উপরের চোয়ালের যে ফাঁকা কিছু বায়ুকুঠুরি বা ফাঁকা স্থান বা স্পঞ্জি অস্থি যেখানে আছে, এদেরকে আমরা ম্যাক্সিলারি সাইনাস বলি। তাহলে আমাদের সাইনাস 4 ধরনের, একটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এথময়েডাল সাইনাস, স্ফেনয়েডাল সাইনাস এবং ম্যাক্সিলারি সাইনাস। আমরা পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে যে চিত্রটা এখানে দেখানো হয়েছে, এটা বেসিক্যালি আমরা প্রায় সময় সবাই জানি, আমরা সমন্বয় বলে একটা চ্যাপ্টার আছে, সেই সমন্বয় চ্যাপ্টারে গেলে হয়তো আমরা কান সম্পর্কে পড়বো, তখন আরো ডিটেলসে জানতে পারবো। তো এখানে এই চিত্রটি দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে ইউএস্টেশিয়ান টিউবটা দেখানো। তো আমাদের এই যে মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যবর্তী সংযুক্ত যে অংশটা আছে, এটাকে ইউএস্টেশিয়ান টিউব বলা হয়। তো অটিটিস মিডিয়া সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়, এই কারণেই বেশি বলা হয় কারণ বাচ্চাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদেরকে আনুভূমিকভাবে তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে। তো কখনো কখনো দেখা যাচ্ছে যে সেগুলো ওই গলবিল দিয়ে মধ্যকর্ণ পর্যন্ত সংক্রমণ করে, তখন সাধারণত কান ব্যথা হয়, কানে পুজ হয়, কানে রক্ত জমা হয়। বাচ্চা তো হয়তো বলতে পারে না, সে খুব ইরিটেট করে, বিরক্ত করে। এই জন্য সাধারণত এই চিত্রটি আমি এখানে এনেছি, অর্থাৎ এই ইউএস্টেশিয়ান নালিকাটা বা ইউএস্টেশিয়ান টিউবটা এখানে দেখানোর জন্য। তো এই 2টি রোগ সম্পর্কে আমাদের মোটামুটি ভালোভাবে লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে আমাদের বেশ ভালো একটু জানাশোনা থাকতে হবে। তারপর আমরা যে অংশে চলে যাব সেটা হচ্ছে আমাদের ধূমপায়ী এবং অধূমপায়ীদের যে ফুসফুস আছে, সেই ধূমপায়ী এবং অধূমপায়ীদের ফুসফুস সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করব। তো এখানে আমি একটু তুলনামূলক একটু
জুম করে একটু বড় করে নিচ্ছি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে ধূমপায়ী এবং অধূমপায়ীদের ফুসফুসের তুলনামূলক আলোচনা এখানে আমাদের করতে বলা হয়েছে। তো দেখি আমরা এখানে প্রথম আমরা ধূমপায়ীদের যে ফুসফুস আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। ধূমপায়ীদের ফুসফুস, এখানে দেখা যাচ্ছে যে গোটা ফুসফুসটাই কালচে বা অসংখ্য ছাপের মতন একটা কি থাকবে, মানে কি বলবো এটাকে, ছাপের মতন একটা অবস্থা থাকবে এখানে। তারপর এখানে যে অ্যালভিউলাস গুলো যে আছে সেই অ্যালভিউলাস গুলো ঠিকভাবে স্বচ্ছভাবে দেখা যাবে না এবং ক্ষুদ্র ক্ষুদ্র টিউমার সদৃশ কিছু প্রবৃত্তি দেখা যাবে। তাদের এপিথেলিয়ামে অ্যালভিউলাসের যে সিলিয়াগুলো থাকে সেই সিলিয়াগুলো নষ্ট হয়ে যাবে এবং এখানে কোথাও কোথাও সাদা বর্ণের মতন হয়ে যেতে পারে এবং হৃৎপিণ্ডের নলাকার ছায়া দেখা যাবে। তারপর এই অতিরিক্ত পর্যায়ে যদি হয়ে যায় তখন এমফাইসেমা বা ব্রঙ্কাইটিসের মতন রূপ হতে পারে। তো এমফাইসেমা এবং এমফাইসেমা আসলে কি, আসলে আমাদের যে অ্যালভিউলাসগুলো আছে তাদের সংখ্যা যখন কমে যায় বা নষ্ট হয়ে যায় বা ফেটে যায় তখন অ্যালভিউলাসগুলোর যে অবস্থা সেটাকে এমফাইসেমা বলা হয়। আর আমাদের যে ব্রঙ্কি আছে, মানে ব্রঙ্কাস যে অংশটা আছে সেখানে যদি কোনোভাবে প্রদাহ তৈরি হয় সেটাকে ব্রঙ্কাইটিস বলা হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে কখনো কখনো এদের এত মারাত্মক পর্যায়ে চলে যায় যে এদের ফুসফুসের বায়ু চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। এটা দেখলাম আমরা ধূমপায়ীদের একটা ফুসফুসের তুলনা। তারপর অধূমপায়ীদের ক্ষেত্রে দেখবো যে ফুসফুস স্বাভাবিক বর্ণের, ধূমপায়ীটা যেরকম কালো বর্ণের ছিল এদের ক্ষেত্রে লালচে স্বচ্ছ ছিল। তারপর এদের মধ্যে মোটামুটি মিউকাস থাকবে, এপিথেলিয়াল অংশ থাকবে, টিউমার সদৃশ উপবৃদ্ধি কম দেখা যাবে। তারপর এদের সিলিয়াগুলো মোটামুটিভাবে ভালো থাকবে, এক্সরে ফিল্মে তাদের স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে এবং ধূমপায়ী যারা আছে তাদের ক্ষেত্রে বাঁচার যে সম্ভাবনা বা আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা সেগুলো অধূমপায়ীদের ক্ষেত্রে তুলনামূলক কম থাকবে এবং এদের এক্সরে বেশ ভালো সাইন বা লক্ষণ দেখাবে। আর তারপর মোটামুটিভাবে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। শেষের যেই স্লাইডটি, এই স্লাইডটিতে দেখা যাচ্ছে যে আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাসের কথা বলবো। তো কৃত্রিম শ্বাস প্রশ্বাসটা কি? সাধারণত যে কোনো ধরনের দুর্ঘটনা, পানিতে ডুবা কারণে হতে পারে অথবা ইলেকট্রিক শকের কারণে হতে পারে অথবা যে কোনো কার অ্যাক্সিডেন্ট হতে পারে ইত্যাদি কারণে যদি কারো প্রশ্বাস বা নিঃশ্বাস প্রক্রিয়া ব্যাহত হয় তখন কৃত্রিমভাবে, তখন মানে স্বাভাবিক প্রক্রিয়ায় না অন্য কোনোভাবে যদি অক্সিজেনের প্রবাহটা ঠিক রাখা হয় এই প্রক্রিয়াকেই কৃত্রিম প্রশ্বাস বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস বলা হয়। তো কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় বিবেচনায় আনতে হবে, যেমন চিৎকার করে জানান দেয়া। কেউ একজন হঠাৎ করে পানিতে ডুবে পড়ে রইল অথবা কেউ একজন শক খেয়ে পড়ে থাকলো, হয়তো তাকে টেনে তোলা যাচ্ছে না বা হয়তো একটা বাচ্চা দেখলো, তখন বাচ্চা তো হয়তো বয়স্ক মানুষকে টেনে সরাতে পারবে না, এই জন্যে একটু চিৎকার করে মোটামুটিভাবে লোক জড়ো করতে হবে যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা একটু সহায়তা করতে আসুন। তারপর যদি আমরা কোনো চিকিৎসা পদ্ধতি না জানি তখন ডাক্তার বা অ্যাম্বুলেন্সের খোঁজ করব বা অন্য কোনো গাড়ি যার মাধ্যমে আমরা হসপিটালাইজ করতে পারি সেই ব্যবস্থাগুলো করব। 3 নম্বরে আমরা বলছি যে অবস্থা বিবেচনা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে। যদি আমরা কোনো কারণে এক্সপার্ট হই বা কীভাবে কৃত্রিম প্রশ্বাস নিঃশ্বাস দেওয়া যেতে পারে সেই সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে পারি। তারপর 4 নম্বর হচ্ছে মুখে মুখে প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা। এটা সাধারণত যারা ওই কি বলে এটাকে প্রাথমিক চিকিৎসা দিতে অভ্যস্ত তাদের পক্ষে দেওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে অবস্থা বিবেচনা করে, বিশেষ করে বয়স বিবেচনা করে এই কাজগুলো করা উচিত। ছোট বাচ্চার ক্ষেত্রে মুখে মুখে প্রশ্বাস দেওয়ার ক্ষেত্রে তার যে বাতাসের যে চাপটা সেটা আস্তে তুলনামূলক কম প্রেশার দিয়ে দিতে হবে, নতুবা ছোট বাচ্চার অ্যালভিউলাস ফেটে যেতে পারে। আবার বড় মানুষের ক্ষেত্রে সেভাবে আস্তে করে দিলে হবে না, তুলনামূলক একটু প্রেশারটা একটু বেশি যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি 5 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে সর্বোপরি কৃত্রিম প্রশ্বাস ও নিঃশ্বাসের ধারাবাহিক ধাপ অনুসরণ করা। আমাদের বইগুলোতে কৃত্রিম প্রশ্বাস নিঃশ্বাস যেমন প্রথম তাকে তুলে আনতে হবে, তারপর তাকে মানে বুক বা মুখের অংশটা যেন আকাশের দিকে করে থাকে সেভাবে শোয়াতে হবে। তারপর তার জিভ টেনে বাইরে দেখতে হবে যে ওখানে কোনো কিছু ঢুকে থাকলো কিনা। তারপর তার গায়ে যদি খুব আটসাট কাপড় থাকে সেগুলো আস্তে আস্তে ঢিলা ঢেলা করে দিতে হবে। এই ধরনের কিছু ধাপ আছে যেগুলো আমাদের একটু জানতে হবে। তো এই ছিল মোটামুটিভাবে আজকে আমার
শ্বসন সম্পর্কিত লেকচার। তো আমি চেষ্টা করেছি মোটামুটিভাবে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রথম আমি কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু নেটওয়ার্কিংয়ের কারণে অথবা আমাদের ইন্টারনেটে হয়তো ওইভাবে সাপোর্ট দিচ্ছিল না, যার কারণে বেশ কয়েকবার এখান থেকে এই স্লাইডটাকে অমিট করতে হয়েছে। এই জন্য আমি অনেক দুঃখিত। আর যে কথাটা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমরা প্রত্যেকটা বিভাগ চেষ্টা করছি এখনও যে আমরা শিক্ষা কার্যক্রমটা অনলাইনে করতে পারি। আমাদের মধ্যে কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলোকে শিক্ষার্থীরা অন্য কোনোভাবে বিবেচনা না করে পজিটিভলি দেখার জন্য বিশেষভাবে আমি সবাইকে বলছি, সবাই ভালো থাকো এবং আমরা ঘর থেকে কেউ বেরোবো না খুব বেশি প্রয়োজন ছাড়া, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বেশি বেশি হাত ধোয়ার কথা বলবো না, তবে যদি মনে হয় যে আমার হাত এখন ধোয়া উচিত তাহলে অবশ্যই হাতটা পরিষ্কার করা উচিত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং এটা শোনার পর বা দেখার পর কারো যদি কোনো পরামর্শ থাকে বা কারো কোনো যদি প্রশ্ন থাকে, সেটা অনলাইন গ্রুপে দেওয়া যেতে পারে অথবা ওভার ফোনেও আমাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।